প্রায় স্টুডেন্টটাকে ধোকা দেওয়ার জন্য জিজ্ঞাসা করি, দেখি আমাকে বলো দেয়ারের পরে ইজ বসে নাকি আর বসে। হ্যাঁ, তারা তখন ডিভাইড হয়ে যায়, কেউ বলে ইজ, কেউ বলে আর, কেউ কনফিউজ থাকে স্যার ইজও তো মিলে আরও তো মিলে, কোনটা হয় কোনটা হয়। সালামু আলাইকুম, ইডুফিলিক থেকে নাইম বলছি। গ্রামারের সমস্যা নেই এমন স্টুডেন্ট খুব কমই পাওয়া যাবে, আবার যাদের সমস্যা তাদের অধিকাংশের বক্তব্য হলো যদি গ্রামারটা একদম বেসিক লেভেল থেকে শুরু করা যেত কতই না ভালো হতো। যারা গ্রামারটা বেসিক লেভেল থেকে শুরু করতে চায় তাদের জন্য আমার একটা সাজেশন হলো একটা বই, যেই বইটা খুবই সুপরিচিত সবার কাছে, ক্লিপস্টফেল, নাম তো শোনাই হোগা। ক্লিপস্টফেলে কিন্তু বেসিক গ্রামারটা একদম রুট লেভেল থেকে দেওয়া আছে, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুবই গোছানোভাবে দেওয়া আছে। ক্লিপস্টফেলের ফার্স্ট চ্যাপ্টার হলো নর্মাল সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ একটা সেন্টেন্সের একদম বেসিক কাঠামো। হ্যাঁ, এটা দিয়ে মূলত গ্রামারটা শুরু। এখানে একটা সেন্টেন্সের সাধারণত আমরা কী কী পাই? একটা সেন্টেন্সে থাকে একটা সাবজেক্ট, সাবজেক্টের পর একটা ভার্ব থাকতে পারে, ভার্বের পর কি থাকতে পারে? ভার্বের পর থাকতে পারে একটা অবজেক্ট, থাকতে পারে, অবজেক্টের পর একটা কমপ্লিমেন্ট থাকতে পারে, কমপ্লিমেন্টের পর মডিফায়ার্স থাকতে পারে। একটা সেন্টেন্সে বেসিক্যালি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার্স থাকে। কিন্তু প্রথমেই জানিয়ে রাখি, একটা সেন্টেন্সের মূলত মাস্ট অবশ্যই যা লাগবে তা হলো ভার্ব। ভার্ব ছাড়া ইংরেজি কোনো সেন্টেন্স লেখা যাবে না। ইভেন সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন? সাবজেক্ট ছাড়া, সাবজেক্টটা উজ্জ্ব থাকে, আমরা জানি ইউটা উজ্জ্ব থাকে, কিন্তু ভার্ব ছাড়া ইংরেজি গ্রামারে কোনো সেন্টেন্স লেখা যাবে না। তাহলে বাকি এই অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার্স এগুলো প্রয়োজনে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ওকে, এবার আমরা পার্ট বাই পার্ট একটা একটা করে আলোচনা করব। নাম্বার 1, সাবজেক্ট। সাবজেক্ট অবস্থান কোথায়? ভার্বের আগে। সাবজেক্ট সবসময় ভার্বের আগে বসবে, পরে না, আগে বসবে। কেমন? সাবজেক্ট কে কে হতে পারে? নাম্বার 1, নাউন একটা সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। নাম্বার 2, প্রোনাউন সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। নাম্বার 3, জেরান্ট মানে ভার্ব আইএনজি সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। নাম্বার 4, ইনফিনিটিভ সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। নাম্বার 5, নাউন ফ্রেজ সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। তাহলে বেসিক্যালি এই বিষয়গুলোই সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। এখানে একটু বলে রাখি আমি, জেরান্ট মানে হলো ভার্ব আইএনজি, আর ইনফিনিটিভ মানে হলো 2 + V0। জেরান্ট ইনফিনিটিভ বিস্তারিত আমরা অন্য কোনো এক সময় ইনশাআল্লাহ আলোচনা করবো, এটুকু মনে রাখেন। এগুলো সাবজেক্ট হতে পারে, এগুলো মূলত ভার্বের আগে বসবে, আগে বসে ভার্বের কাজ সম্পাদন করবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো সাবজেক্ট হতে পারে, আর সাবজেক্ট ভার্বের আগে বসে ভার্বের কাজ সম্পাদন করবে অ্যাক্টিভে। এবার আমরা কিছু এক্সারসাইজ দেখি। এই যে সেন্টেন্সটা এখানে ইজ হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে গিয়ে থাকবে সাবজেক্ট। এই কফি হলো এখানে সাবজেক্ট। সাবজেক্ট পজিশন যদি শুধু একটা শব্দ থাকে, এটা অবশ্যই নাউন হবে, এটা একটা নাউন। মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম, মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম। এই সেন্টেন্সে কন্টেইনস মানে ধারণ করা, এটা একটা ভার্ব। ভার্বের আগে গিয়ে থাকবে সাবজেক্ট। মিল্ক হলো এখানে সাবজেক্ট, যেটা একটা শব্দ, সাবজেক্ট পজিশনে একটা শব্দ থাকলে তার সাধারণত নাউন হয়। দ্য রেড নিউ কার ইজ মাইন, এই সেন্টেন্সেও ইজ হচ্ছে ভার্ব, তার আগে দ্য রেড নিউ কার, এই পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট। যেহেতু একাধিক শব্দ, সাধারণত এটা একটা নাউন ফ্রেজ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ইজ হচ্ছে ভার্ব, ইজ হলো ভার্ব, তার আগে ওয়াকিং হলো সাবজেক্ট। যেহেতু ভার্ব আইএনজি, এটা একটা জেরান্ট, এটাকে জেরান্ট বলা হয়। তাহলে কি বুঝলাম স্যার? সাবজেক্ট সবসময় ভার্বের আগে থাকবে, যদি একটা শব্দ হয় তার নাউন,
আর যদি একাধিক শব্দ হয় তার সাধারণত নাউন ফ্রেজ। তাছাড়া প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, দে, ইট এগুলো সাবজেক্ট হতে পারে প্রোনাউনের মধ্যে। কেমন? সাবজেক্ট পজিশনে যখন ভার্ব আইএনজি থাকে ওটাকে আমরা বলি জেরান্ড। সাবজেক্ট পজিশনে যখন 2+V0 থাকবে ওটাকে আমরা বলবো ইনফিনিটিভ। আই স আ স্নেক অ্যান্ড ইট ওয়াজ ডেড। I saw a snake and it was dead. এই সেন্টেন্সে এই সটা হলো ভার্ব, তার আগে আইটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি আই একটা প্রোনাউন। পরের অংশে ওয়াজ হলো ভার্ব আর ইট, এই ইট বলতে মূলত স্নেকটাকে বোঝানো হচ্ছে। স্নেকটা নাউন, আমরা জানি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। এইটা হলো এখানে সাবজেক্ট, এটা অবশ্যই একটা প্রোনাউন। তাহলে ইট মূলত এখানে বসলো স্নেকের জন্য। কখনো কখনো এইটার একটা ব্যতিক্রম ব্যবহার আমরা দেখি, যেখানে ইট মূলত কোন নাউনকে রিপ্লেস করে না। ইট কোন নাউনকে রিপ্লেস করে না, খেয়াল করে দেখি। ইট রেইনস। ইট রেইনস যখন আমরা বলি অর্থ কি বৃষ্টি হয়, এই সেন্টেন্সে কিন্তু এই ইট কিন্তু কোনো নাউনকে রিপ্লেস করছে না। এখানে যেমন ইটটা বসছিল আর স্নেকের জন্য, ইট একটা প্রোনাউন, কোনো একটা নাউনকে রিপ্লেস করে ইট বসবে। কিন্তু এই সেন্টেন্সে ইট রেইনস বৃষ্টি হয়, কিংবা আমি বললাম ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ইজ আ লায়ার। হি ইজ আ লায়ার। এইখানে কিন্তু সেম, এই যে ইট, এই ইটটা কোনো স্পেসিফিক নাউনকে রিপ্লেস করছে না। ইট যখন কোনো স্পেসিফিক নাউনকে রিপ্লেস করে না, তখন ওই ইটের যে ভার্বটা থাকে ওই ভার্বটা হয়ে যায় ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্ব। ইট যখন কোনো স্পেসিফিক নাউনকে রিপ্লেস করে না, তখন ওই ইটের ভার্বটাকে আমরা বলি ইমপার্সোনাল ভার্ব। এখানে ইসটা হচ্ছে একটা ইমপার্সোনাল ভার্ব। ঠিক আছে? এইগুলো নোট করতে হবে। আমরা সবসময় বলেছি যে সাবজেক্ট সবসময় ভার্বের আগে থাকবে। ব্যতিক্রম বিষয় দেখে আসেন। বিশেষ দ্রষ্টব্য দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। কেবল দেয়ার যুক্ত সেন্টেন্সগুলোতেই সাবজেক্ট থাকবে ভার্বের পরে, এই একটা সেন্টেন্স। হ্যাঁ, ব্যতিক্রমগুলোর জন্য কিন্তু কোনো রুলস হয় না। রুলস হয় যেগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য, এই বিষয়গুলোর জন্য রুলস হয়। কিন্তু যেগুলো ব্যতিক্রম থাকে, ব্যতিক্রমগুলোর জন্য কোনো রুলস হয় না, বরং ব্যতিক্রমগুলো মুখস্থ করে অতিক্রম করতে হয়। ব্যতিক্রম মুখস্থ করে অতিক্রম করতে হয়। ব্যাপারটা হচ্ছে এটা। একমাত্র দেয়ার যুক্ত সেন্টেন্সে, দেয়ার না শুধু, দেয়ার তো একটা অ্যাডভার্ব, এখানে হেয়ার হতে পারে কিংবা অন্য কোনো অ্যাডভার্বও হতে পারে। টফেলে এইটুকুতেই যা দেয়া আছে আমি শুধু ওইটুকু না, আমি বাড়তি কিছু আলোচনা করার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে দেয়ার, হেয়ার, অ্যাডভার্ব, অন্য কোনো অ্যাডভার্ব, যে কোনো অ্যাডভার্ব দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে তখন মেইন সাবজেক্ট থাকে ভার্বের পরে। মেইন সাবজেক্ট থাকে ভার্বের পরে। আমি প্রায় স্টুডেন্টটাকে ধোকা দেওয়ার জন্য জিজ্ঞাসা করি, দেখি আমাকে বলো দেয়ারের পরে ইজ বসে নাকি আর বসে? হ্যাঁ, তারা তখন ডিভাইড হয়ে যায়, কেউ বলে ইজ, কেউ বলে আর, কেউ কনফিউজ থাকে, স্যার ইজও তো মিলে আরও তো মিলে, কোনটা হয়? আসলে ব্যাপারটা, প্রশ্নটা হচ্ছে ভ্রান্ত প্রশ্ন। দেয়ারের পরে কী বসে এটা দেয়ার উপর ডিপেন্ড করে না, কারণ দেয়ার সাবজেক্ট নয়। এখানে মূল সাবজেক্ট হচ্ছে এই সাবজেক্টটা হচ্ছে ভার্বের পরে আছে। দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্বের পরে মেইন সাবজেক্টটা থাকে। ওই সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, এটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যেমন আমি লিখলাম দেয়ার ওয়াজ আ ওয়াইজ কিং। এখানে এই দেয়ারটা সাবজেক্ট নয়, এখানে মূল সাবজেক্ট হলো এ ওয়াইজ কিং। এই যে সিঙ্গুলার, এই কারণে এখানে ওয়াজ বসছে। ঠিক একই রকম আমি যদি এভাবে লিখি দেয়ার ওয়ার মেনি পিপল, অনেকজন মানুষ ছিল। তাহলে এখানে ওয়ার কেন বসছে স্যার? দেয়ার জন্য না, এই মেনি পিপলটা প্লুরালের জন্য এখানে কি হয়ে গেল? ওয়ার। আশা করি সাবজেক্টের বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। এবার ভার্ব দ্বারা আমরা আসলে কি বুঝি? ভার্ব দ্বারা সচরাচর আমরা বলে থাকি ভার্ব মানে হচ্ছে করা, কোনো কাজ করা। আচ্ছা, শুধু করা বললে কি ভার্বের সম্পূর্ণ অর্থটা প্রকাশ পায়? এক্সাম্পল দিয়ে বলি। ধর আমি বললাম
হি ইজ ইন ঢাকা। সে ঢাকায় আছে, তো ঢাকায় কি করতেছে? এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে? সে কি ঢাকায় কোনো কিছু করছে? কিছু বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। সে ঢাকায় আছে, অবস্থান করছে জাস্ট। কেমন? আরেকটা এক্সাম্পল দিই। হি হ্যাজ আ ল্যাপটপ। তার একটা ল্যাপটপ আছে। তো কি ল্যাপটপে কি সে কাজ করছে? কিছু করছে ল্যাপটপ দ্বারা? কিছুই তো বোঝাচ্ছে না, তাই না? তার মানে শুধু আছে বোঝাচ্ছে। তার মানে কি বুঝলাম? যে ভার্ব মানে শুধু করা না। ভার্ব মানে শুধু করা না, ভার্বের অর্থটা পূর্ণাঙ্গ একটা অর্থ হবে যদি আমরা এর সাথে আরো কিছু অর্থ অ্যাড করি। ভার্ব মানে কোনো কিছু করা অবশ্যই বোঝাবে, অধিকাংশ ক্ষেত্রে ভার্ব মানে কোনো কিছু করা বোঝাবে। তাছাড়া ভার্ব অর্থ হচ্ছে থাকা, কোনো কিছু থাকা, কোনো কিছু করা, থাকা, অবস্থান করা। কোনো কিছু করা, থাকা, অবস্থান করা, এগুলো অর্থ ভার্ব। কেমন? ভার্ব এই অর্থগুলো দিবে। আমরা বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরপরই কিন্তু ভার্বটা থাকে, ভার্বের অবস্থান থাকে। সাবজেক্টের পরপরই ভার্ব বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কেমন? আই হেট করাপ্টেড পিপল কিংবা হি ড্রাইভস টু ফাস্ট। এই যে সেন্টেন্সে আই হলো একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, আর সাবজেক্টের পরপরই ভার্বটা আসলো। হেট ঘৃণা করা, ড্রাইভস চালানো। কেমন? এই যে ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরপরই ভার্ব অবস্থান করে। কেমন? এই যে ভার্ব মানে শুধু একটাই ওয়ার্ড, এই একটা ওয়ার্ড হচ্ছে ভার্ব। কিন্তু যদি কখনো একাধিক শব্দ হয়, বলছিলাম মনে হয় সাবজেক্টের ক্ষেত্রে যখন সাবজেক্টে একটা শব্দ হয় তার নাউন, সাধারণত প্রোনাউনগুলো বাদে ওগুলো নাউন। আর যদি একাধিক শব্দ হয় সেটা নাউন ফ্রেজ হয়ে যায়। ঠিক একই রকম কখনো কখনো এই ভার্বটা ভার্ব ফ্রেজ আকারে আসতে পারে। যেমন খেয়াল করো, আমি যে এটা এভাবে লিখি, হি ইজ ড্রাইভিং টু ফাস্ট। এখানে কিন্তু ভার্ব শুধু ড্রাইভ না, এখানে ইজ ড্রাইভিং পুরোটাই ভার্ব। এই দুটো মিলে ভার্বের অর্থ প্রকাশ করছে। কেমন? তাহলে এটা একটা ভার্ব ফ্রেজ। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 10 years। একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখলাম। এখানে খেয়াল করে দেখি, এখানে হ্যাজ বিন লিভিং এই সম্পূর্ণটা ভার্ব, অর্থাৎ ভার্ব ফ্রেজ। তাহলে কি বুঝলাম? যখন ভার্বের পজিশনে একটা শব্দ থাকবে তা অবশ্যই ভার্ব, আর যখন একাধিক শব্দ মিলে ভার্বের অর্থ গঠন করবে তখন এটা হয়ে যাবে ভার্ব ফ্রেজ। তাহলে এই ভার্বের পজিশনে একটা শব্দে ভার্ব থাকতে পারে, ভার্ব ফ্রেজ আকারও ভার্ব আসতে পারে। কথা ক্লিয়ার? সাবজেক্ট অনেক লম্বা আলোচনা করেছি, বাকিগুলো আমি চেষ্টা করবো কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করার। কেমন? আমাদের পরবর্তী ক্লাসগুলোতে দেখা যাবে এগুলো আরও ডিটেলস আসবে ইনশাল্লাহ, এখন ক্লিয়ার হয়ে যাবে। চলে আসলাম অবজেক্টে। অবজেক্টটা কি? পার্টস অফ স্পিচ বিবেচনায় সাবজেক্ট যা যা হতে পারে অবজেক্টও সেম সেম জিনিসগুলো হতে পারে। যেমন খেয়াল করে দেখি, সাবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, জেরান্ড, ইনফিনিটিভ। অবজেক্টও কিন্তু এগুলো হতে পারে। অবজেক্টের পজিশনও কিন্তু নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, জেরান্ড বসতে পারে, প্রোনাউন বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে। তাহলে পার্টস অফ স্পিচের বিবেচনায় দুই জায়গাতে সেম জিনিস বসতে পারে, কিন্তু এই দুটো জায়গা মানে পজিশন একই না। সাধারণত সাবজেক্ট থাকে ভার্বের আগে, মেইন ভার্বের প্রিন্সিপাল ভার্বের আগে বসে সাবজেক্ট। আর প্রিন্সিপাল ভার্বের মধ্যেও পার্থক্য আছে, কিছু ট্রানজিটিভ ভার্ব, কিছু ইনট্রানজিটিভ ভার্ব। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বগুলোরই অবজেক্ট থাকে। একটু ক্লিয়ার করে বলে, যেই ভার্বগুলোর অবজেক্ট থাকা পসিবল, যেই ভার্বগুলোর অবজেক্ট থাকা পসিবল ওই ভার্বগুলো বলে ট্রানজিটিভ ভার্ব। কেমন? যাই হোক, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টটা থাকে। সাধারণত প্রিন্সিপাল ভার্বের আগে সাবজেক্ট থাকে, আর প্রিন্সিপাল ভার্বের পরে বা ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে। একটু ক্লিয়ার করেই আমরা এক্সাম্পলে যাব। অবজেক্ট আমরা কীভাবে পাবো? ভার্বকে সাধারণত আমরা যদি প্রশ্ন করি কি বা কাকে, কি বা কাকে, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে, যেই উত্তরটা পাবো ওইটা হলো সাধারণত অবজেক্ট। সাধারণত, এই যে একটা কথা লিখলাম, এই সাধারণত মানে কি জানেন? সাপোজ আমি একটা সরকারি অফিসে চাকরি করি, সরকারি একটা অফিসে চাকরি করি। কেউ একজন বললো ভাই আপনি ঘুষ টুস খান,
কাছের মানুষ আর কি, আর দূরের মানুষটা দিয়ে কীভাবে বলতে পারবে না, যে কাছের ফ্রেন্ড সার্কেল বা যে কেউ হতে পারে যে ভাই আপনি ঘুষ টুস খান। আমি তাকে উত্তর দিলাম আসলে ভাই আমি তো ঘুষ টুস সাধারণত খাই না। যদি বলি সাধারণত খাই না তার মানে কি ভাই, আমি সুযোগ পেলে খাই। কথা বুঝছেন? তো সাধারণত কথা হচ্ছে এরকম যে অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কিন্তু উত্তর পেয়ে যাব, উত্তর পেয়ে সেটা অবজেক্ট হবে। কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেখানে আমরা এটা দ্বারা অবজেক্ট নাও পেতে পারি, এই প্রশ্ন করে আমরা অবজেক্ট নাও পেতে পারি। কেমন? তো ব্যতিক্রমগুলো মুখস্থ করে অতিক্রম করতে হয়, এটা ভিন্ন হিসাব। কেমন? যেটা রুলস হয় এগুলো আগে শিখি। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাধারণত আমরা অবজেক্ট পাবো। এখন যদি কোথাও কোনো সেন্টেন্সে কিন্তু দুটো অবজেক্ট থাকা পসিবল, একসাথে দুটো অবজেক্ট থাকা পসিবল। কেমন? একটা জিনিস ক্লিয়ার করি, যদি আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, যদি দুটো অবজেক্টই থাকে, যদি দুটো অবজেক্টে থাকে তাহলে দেখা যাবে কি দ্বারা প্রশ্ন করে আমরা একটা বস্তুবাচক অবজেক্ট পাবো, বস্তুবাচক অবজেক্ট। আর কাকে দ্বারা প্রশ্ন করে আমরা সাধারণত একটা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। কি দ্বারা সাধারণত বস্তুবাচক আর কাকে দ্বারা ব্যক্তিবাচক। তাহলে আমি একটা নোট লিখলাম এখানে যে একটি সেন্টেন্সে যদি একটা মাত্র অবজেক্ট থাকে ওই অবজেক্টের নাম হবে ডিরেক্ট অবজেক্ট, ওটাকে আমরা কি বলবো? ডিরেক্ট অবজেক্ট। কিন্তু যদি কখনো কোনো সেন্টেন্সে আমরা পরপর দুটো অবজেক্ট পেয়ে যাই, যদি একাধিক অবজেক্ট পাই, সেক্ষেত্রে বস্তুবাচক যে অবজেক্টটা আমরা পাবো তাকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হবে ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ এই যে বস্তুবাচক অবজেক্ট এটা হচ্ছে স্যার ডিরেক্ট অবজেক্ট এবং এটাকে বলে স্যার ইনডিরেক্ট অবজেক্ট। কিন্তু যদি একটা অবজেক্ট থাকে সেটা ব্যক্তি হোক বস্তু হোক সেটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট বলতে হবে। কথা ক্লিয়ার? খেয়াল করে দেখি একটু, আমি কিছু এক্সাম্পল এখানে লিখে রেখেছি। আবুল গেভ মি আ কেক ইয়েস্টারডে। এই যে গেভ হচ্ছে ভার্ব, আবুল আমাকে একটি কেক দিয়েছিল। কি দিয়েছিল? কেক। কাকে দিয়েছিল? আমাকে। দুটো অবজেক্ট পেয়ে গেলাম এখানে। কেমন? এখানে খেয়াল করে দেখি এই যে কেকটা হচ্ছে ব্যক্তিবাচক না বস্তুবাচক, এটা হচ্ছে স্যার ডিরেক্ট অবজেক্ট, আর মি হচ্ছে ব্যক্তিবাচক, এটা হলো স্যার ইনডিরেক্ট অবজেক্ট। কথা ক্লিয়ার? আসি, জিল ওয়াজ ড্রাইভিং হিজ নিউ কার। জিল ওয়াজ ড্রাইভিং, সে চালাচ্ছিল। কি চালাচ্ছিল? অনেকে বলে শুধু কার। না ভাই, শুধু কার না তো, কারের আগে তো এই যেগুলো অ্যাডজেক্টিভ, তো এগুলো তো কারকেই মডিফাই করে। কেমন? এগুলো সহ বলতে হবে। কেমন? এই পুরোটা মিলে একটা জিনিস, শুধু কার না। হিজ নিউ কার, এই পুরোটা তোমার অবজেক্ট। জিল ওয়াজ ড্রাইভিং হিজ নিউ কার, এটা হচ্ছে স্যার আমার অবজেক্ট। আর যে এটা যেহেতু একটাই অবজেক্ট, এটা অবশ্যই ডিরেক্ট, ব্যক্তি হোক বস্তু হোক ডিরেক্ট অবজেক্ট। হি ওয়ান্টস, সে চায়, টু ড্রিঙ্ক, পান করতে। কি পান করতে চায় সে? সাম ওয়াটার, এটা হচ্ছে স্যার আমার অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। শি স জন এট দ্য মুভিজ লাস্ট নাইট। কেমন? অনেকে আমরা মনে করি যে অবজেক্ট সবার লাস্টে থাকে, লাস্টে যা থাকে তাই অবজেক্ট দিয়ে দিই, ভুল হয়ে যাবে, মারাত্মক ভুল। এই ভুল শোধরানোর টাইম পাবেন না। কেমন? লাস্ট নাইটটা এখানে অবজেক্ট না, এটা অ্যাডভার্ব, বা আমরা বলবো মডিফায়ার্স। অ্যাট দ্য মুভিজ, মডিফায়ার্স। এখানে অবজেক্টকে জন। কাকে দেখলো? জনকে। যেহেতু একটাই অবজেক্ট আছে, এটা ব্যক্তি হোক বস্তু হোক দেখার দরকার, এটা ডিরেক্ট অবজেক্ট। কথা ক্লিয়ার? আমি আসলে প্রায় বাচ্চাদেরকে একটা কথা প্রায় বলি, একটা গ্রামার তুমি যে 100% পারো, এটা তোমাকে অন্য গ্রামারে এটা তোমাকে কমপক্ষে 20% আগে রাখবেই, তোমার যে হেল্পফুল হবে 20%। হ্যাঁ, কমপ্লিমেন্টে এই আলোচনাটা আমাদের এই যে এখন যে যা করবো এটা আমার অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে সহায়তা করবো, আরও বিভিন্ন গ্রামারের কাজে লাগবে আমার। কেমন? ছোট করে মানে জাস্ট বোঝার জন্য করি। কেমন? অনেক আগে আমাকে যখন প্রথম পড়াই, তখন এক স্টুডেন্ট, কোচিং স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছিল, স্যার আই অ্যাম আ স্টুডেন্ট, এটার প্যাসিভ কি হবে? তাকে বললাম পরে জানাবো। হ্যাঁ, ক্লাসে তো আমি তো জানি না এটা কি আর প্যাসিভ কি, এটা তো আমি স্টুডেন্ট ইজ বিং মি চিন্তা করছিলাম, হচ্ছে না। যাক, পরে উত্তর দিতে পারিনি। পরে গিয়ে আমি গুগল টুগল করে যা জানলাম যে এটা প্যাসিভ হয় না। কেন হয় না স্যার? কেন হয় না তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্যাসিভ কার হয়? ভার্বের আলোচনায় বলেছিলাম ট্রান্সিটিভ ভার্বের কথা।
শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। কেমন? যেই ভার্বগুলোর অবজেক্ট থাকা পসিবল সেগুলোকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর শুধু সেই ট্রানজিটিভ ভার্বগুলোর প্যাসিভ হওয়া পসিবল, আর অন্য কোনো ভার্বের প্যাসিভ হওয়া পসিবল না। কারণ কি? কারণটা হচ্ছে আমরা টুকটাক অ্যাক্টিভ প্যাসিভ যারা করছি আমরা জানি অ্যাক্টিভ প্যাসিভের প্রথম অন্যতম একটা কাজ থাকে কি স্যার? সাবজেক্টকে অবজেক্ট করা, অবজেক্টকে সাবজেক্ট করা, সাবজেক্টকে অবজেক্ট করা আর অবজেক্টকে সাবজেক্ট করা। এই কাজটা এখানে পসিবল না, কারণ স্যার এখানে অবজেক্টই নেই। অবজেক্ট নাই, অনেকে স্টুডেন্টকে অবজেক্ট মনে করবে, এখানে এটা অবজেক্ট না স্যার, এটা অবজেক্ট না। সাবজেক্ট এবং অবজেক্ট কখনো একই হতে পারে না। সাবজেক্ট এবং অবজেক্ট কখনো একই হতে পারে না। এখানে খেয়াল করে দেখি, আমি যদি বলি আই মানে স্টুডেন্ট আর স্টুডেন্ট মানে আই, ভুল হবে না? একই। আমি মানে তো একজন ছাত্র, একজন ছাত্র মানে আমি, একই জিনিসকে বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল লিখে দেখেন, হি লুকস স্মার্ট। আবার স্মার্ট বাংলাদেশ না, হ্যাঁ, হি লুকস স্মার্ট। তাহলে আমি যদি বলি সে মানে স্মার্ট, স্মার্ট মানে সে, একই ব্যক্তিকে বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। আরেকটা এক্সাম্পল লিখি, হানি, এটা নোয়াখালীর হানি না, হানি হচ্ছে যে মধু। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। তাহলে আমি যদি বলি এই মধু মানেই মিষ্টি, মিষ্টি মানেই মধু, একই কথা না স্যার? কিন্তু দেখেন এই সেন্টেন্সটা খেয়াল করে আমি লিখলাম আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি প্রয়োজন। এখন আমি যদি বলি আমি মানে কিছু পানি আর কিছু পানি মানে আমি, মান সম্মান থাকবে আমার? আমি কি পানি? না। তা স্যার একই বিষয় না, যখন একই বিষয় না তখনই কেবল এটা অবজেক্ট। একই বিষয় হলে অবজেক্ট না স্যার, একই বিষয় হলে তখন এটা হয়ে যায় কমপ্লিমেন্ট। এটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে স্যার, এটাই কমপ্লিমেন্ট, এটাই কমপ্লিমেন্ট। তার কমপ্লিমেন্টের সঙ্গে আপনি কি লিখবেন? আচ্ছা, কমপ্লিমেন্টের সঙ্গে আসবে এরকম যে সাধারণত বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পর সাবজেক্টকে মডিফাই করে কমপ্লিমেন্ট বসে। সাধারণত বি ভার্ব এবং লিঙ্কিং ভার্ব, বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এগুলো কেমন, এগুলো বি ভার্ব এবং এই যে লুকস এটাও কিন্তু লিঙ্কিং ভার্ব। কেমন? সাধারণত বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্টকে মডিফাই করে কমপ্লিমেন্ট বসে। কেমন? মানে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। সাবজেক্টে এই স্টুডেন্ট কিন্তু আই সম্পর্কে তথ্য দিচ্ছে, স্মার্ট হি সম্পর্কে, সুইট হানি সম্পর্কে তথ্য দিচ্ছে, কিন্তু এখানে ওয়াটার আমার সম্পর্কে তথ্য দিচ্ছে না। ওয়াটার এখানে আই সম্পর্কে তথ্য দিচ্ছে না, এই জন্য এটা অবজেক্ট, কিন্তু এগুলো অবজেক্ট না, এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। যেহেতু সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, এগুলোকে আপনি চাইলে সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বলতে পারেন। তাহলে যখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো, কারো কারো মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা স্যার তাহলে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট হওয়া পসিবল? হ্যাঁ, অবশ্যই অবজেক্টিভ কমপ্লিমেন্ট হওয়া পসিবল। সাবজেক্ট সম্পর্কে তথ্য দিলে যদি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়, তাহলে অবজেক্ট সম্পর্কে তথ্য দিলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে। খুব সহজ কথা, এক্সাম্পল দিই, উই মেড হিম ফুলিশ, আমরা তাকে বোকা বানালাম। এই যে সাইড হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট। অবজেক্ট ওই কমপ্লিমেন্টের মতো পরীক্ষা করে নিই। আমি যদি বলি আমরা মানে সে, সে মানে আমরা, হবে? হবে না, আমরা সে একই না, তার মানে এটা অবজেক্ট, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি দেখুন আমরা তাকে বোকা বানালাম, যদি আমি এভাবে বলি তাহলে সে মানেই বোকা, বোকা মানে সে, হয় না? হয়। তাহলে তাকেই তো বোকা বানাইছি, তাই না? তাহলে মানে সে মানে বোকা, আর বোকা মানে কে? সে, একই কথা। তাহলে এই যে এই শব্দটা এই হিম সম্পর্কে তথ্য দিচ্ছে, যার কারণে এই হিমটা হচ্ছে অবজেক্ট, আর পুলিশকে বলবো আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আশা করি কমপ্লিমেন্টটা মোটামুটি ক্লিয়ার। ইংরেজি গ্রামারে মডিফাই করা কাজটা করতে পারে বেসিক্যালি দুটো পার্টস অফ স্পিচ। নাম্বার 1 অ্যাডভার্ব, নাম্বার 2 অ্যাডজেক্টিভ। নাম্বার 1 অ্যাডভার্ব, নাম্বার 2 অ্যাডজেক্টিভ। এখানে আমরা যে মডিফায়ার লিখেছি এটা বেসিক্যালি আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। আমি এখানে পাশে লিখে রাখি অ্যাডভার্ব, বা আমরা লিখে রাখতে পারি অ্যাডভার্বিয়ালস। বেসিক্যালি এই মডিফাই বলতে আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। কেমন? এই অ্যাডভার্বটা আমরা কীভাবে পাবো? সাধারণত আমরা ভার্বকে যখন প্রশ্ন করব কখন, কোথায়, কিভাবে, সাধারণত আমরা এই প্রশ্নগুলো উত্তরে অ্যাডভার্ব পাবো।
আরও অনেকগুলো প্রশ্ন করা যায়, কেন, কি উপায়ে, কতক্ষণ ধরে, এই প্রশ্নগুলো করা যায়। বেসিক্যালি আমরা 3টা প্রশ্ন নিয়ে কাজ করি, কখন, কোথায়, কিভাবে। এই প্রশ্নের উত্তরে সাধারণত আমরা অ্যাডভার্ব পাবো। কখন দ্বারা যখন প্রশ্ন করব আমরা কি একটা টাইম পাবো না? একটা টাইম পাবো না আমরা? এই যে টাইম, এটাকে আমরা বলবো তখন অ্যাডভার্ব অফ টাইম, কিংবা মডিফায়ার অফ টাইমও বলা যেতে পারে। যখন আমরা কোথায় দ্বারা প্রশ্ন করব আমরা বেসিক্যালি একটা প্লেস পাবো, তাই তো? প্লেস পাবো না আমরা একটা, তখন আমরা এটাকে বলতে পারবো অ্যাডভার্ব অফ প্লেস। আর যখন কিভাবে দ্বারা প্রশ্ন করব তখন কিন্তু আমরা একটা ধরন পাবো, ধরন। কিভাবে, কি উপায়ে, এইভাবে ধরন পাবো। এই ধরনটাকে বলা হয় স্যার ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার বলা যায় এটাকে, কেমন? এবার আসি আমরা কখন দ্বারা প্রশ্ন করব কি দিয়ে, হোয়েন। কোথা দ্বারা প্রশ্ন করব, ওয়্যার। আর কিভাবে দ্বারা, হাউ। কথা ক্লিয়ার? কিছু এক্সাম্পল লিখি। আনিস বট আ বুক অ্যাট দ্য বুক স্টোর। এই যে অ্যাট দ্য বুক স্টোর, যদি আমি এইটুকু আন্ডারলাইন করে দিই, যদি জিজ্ঞেস করি এটা কি, তখন একটু তোমাকে চিন্তা করতে হবে এটা আমি কোন প্রশ্নের উত্তরে পাচ্ছি। আনিস বট আ বুক, আনিস একটা বই কিনেছে বুক স্টোর থেকে। কি প্রশ্ন করব, কোথা থেকে, কোথা থেকে কোথায়। এই যদি একাধিক শব্দ হয় নাউন ফ্রেজ হবে, এখানে ভার্ব ফ্রেজ হবে। ঠিক একই রকম একাধিক শব্দ হলে এখানে আমরা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারবো এটাকে। যেমন এখানে 3টা শব্দ মিলে কিন্তু অ্যাডভার্বের কাজই করছে, এটাকে আমরা বলতে পারবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল লিখি। রাকিব ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড ইয়েস্টারডে। ইন দ্য পন্ড আর ইয়েস্টারডে। ইন দ্য পন্ড কোন প্রশ্ন উত্তর, কোথায়। রাকিব সাঁতার কাটছিল কোথায়, ইন দ্য পন্ড। এটা হলো স্যার অ্যাডভার্ব অফ প্লেস। কখন, ইয়েস্টারডে। অ্যাডভার্ব অফ টাইম। যেহেতু এটা একটা শব্দ, এটা একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে তো একাধিক শব্দ, এটাকে আমরা কি বলতে পারবো, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইটুকু, কেমন? এবার আমরা ডিরেক্ট এক্সারসাইজে যাব, কেমন? একটা এক্সারসাইজ লিখলাম, কেমন? আমরা এতক্ষণ যে শিখলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার, আমরা এগুলো এই সেন্টেন্সগুলো থেকে বের করার চেষ্টা করবো। এই সেন্টেন্স থেকে খেয়াল করে আসেন। জিল, জিল এটা সাবজেক্ট। এই যে ভার্বের আগে অবশ্যই এটা একটা সাবজেক্ট, কেমন? জিল হচ্ছে সাবজেক্ট, একটাই শব্দ, এটা একটা নাউন। এতে খেয়াল করলে ইজ বাইং, এই পুরোটা মিলে কিন্তু আমার ভার্ব। ইজ বাইং দুটো শব্দ মিলে এটা একটা ভার্ব, হ্যাঁ, বা আমি একটু বাড়িয়ে বলতে পারি ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ। সে কি কিনছে, আ নিউ হেড। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম, এটা একটা অবজেক্ট। যেহেতু একটাই অবজেক্ট আছে, এটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। কোথা থেকে কিনছে, ইন দ্য স্টোর। এই ইন দ্য স্টোর হচ্ছে আমার অ্যাডভার্ব, কিংবা আমি বলতে পারি অ্যাডভার্ব অফ প্লেস। যেহেতু কোথায় তার উত্তর পেলাম আমি, এই জন্য। এভাবে করে প্রায় ক্লিপস ট্রাভেলে 44 পেজে প্রায় 10টা এক্সারসাইজ আছে। আমি এখন এই এক্সারসাইজগুলো ঠিক এভাবে করে অ্যান্সারটা দিয়ে দিব। তার আগে আপনার কাজ হবে ভিডিওটা এখানেই পজ করা, পজ করে এক্সারসাইজগুলো সলভ করা। সলভ করার পরে পজটা রিজিউম করে দেন আপনি উত্তরটা আমার সাথে মিলিয়ে নেবেন। কার কয়টা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ধারাবাহিকভাবে আমরা টফেলের পরবর্তী ক্লাসগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।